হ্যালো এভরিওয়ান, সবাইকে বলবো টেলিভিশনের পর্দায় চোখ রাখতে, কেননা ইতিমধ্যেই কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম থেকে এক কথায় তুলে নিয়ে যাওয়া হলো। এবং এই প্রথম একটা বিষয় যেটা লাইভ স্ট্রিম আমরা বিচার দেখতে পেলাম না, যেটা অমৃতা সিনহা। তো সেই যে কি অর্ডার দিয়েছেন বা এই সমস্ত কিছু, কিন্তু যে রায়টা হচ্ছিল বা আহ, যে আপডেটটা আমরা পাচ্ছিলাম সেটা কিন্তু চলাকালীন বন্ধ করে দেওয়া হয়েছিল এবং লাইভ স্ট্রিমটা অফ করে দেওয়া হয়েছিল, ফলে কিন্তু এই বিষয়টা আমরা জানতে পারিনি। তো কিছুক্ষণ আগে টিভির পর্দায় সেটা দেখা গেল এবং যে ভয়েস টেস্টটা হবে, অর্থাৎ যে তার মানে কোকিলের কণ্ঠ নাকি কাকের কণ্ঠ, সেটা বুঝতেই পারছো। তো সেই জায়গাটা আজকেই যতদূর সম্ভব পরিষ্কার হয়ে যাবে এবং খুবই তাড়াতাড়ি এবার এই বিষয়টা গুটিয়ে আসুক, সেটা আমরা সবাই চাই, কেননা এক কথায় সবাই ক্লান্ত। এবার আর একটা বিষয় আজকে আমরা চলে আসবো, মানে সুজয় কৃষ্ণ ভদ্রের ব্যাপারটা তোমরা টিভিতে যথেষ্ট পরিমাণে দেখে নিতে পারো এখানে, এবং তার যে আপডেট সেটা কাল নাগাদ খুব ভালো করেই টেলিভিশনে পেয়ে যাবে, সুতরাং চাপের বিষয় নেই। এবার প্রাইমারি নিয়ে যে আপডেট সেটা হলো প্রাইমারির কেস আপডেট, যেটা আজকে ছিল। তো এই যে দেখছো 32,000, আরেকটা বিষয় এখানে রয়েছে যে বিএডের টিচার্সগুলো, ঠিক আছে, মানে বিএড করে যারা প্রাইমারি চাকরি করছে 16,000 মতো। তো সেটা পরে আসবো। আপাতত এই যে 32,000 কেস আপডেট, মানে যেটার ওএমআর বিক্রি হয়ে গিয়েছে এবং সেটা ইডি তারা কিন্তু তথ্য জানিয়েছে, ঠিক আছে, যে কোথায় উড়িষ্যায় পাওয়া গিয়েছে সেই ওএমআর কেজি দরে কাগজের দরে বিক্রি করে দেওয়া হয়েছে, বা সেই সমস্ত তথ্যই কিন্তু কোর্টে সাবমিট হয়ে গিয়েছে, ঠিক আছে। সুতরাং সেই দিক থেকে আশ্বস্ত কোর্ট একদম, মানে অথেন্টিক নিউজ যেহেতু। এইবার এই যে আবার আমাদের যে বর্তমান পর্ষদ সভাপতি রয়েছে অর্থাৎ গৌতম পাল, তো তাকে আগেরবার আমরা কিন্তু দেখেছিলাম সে কিন্তু রক্ষা কবচ নিয়েছিল এবং যার ফলে কিন্তু সেটা প্রকাশ হয়নি, ঠিক আছে। সে কিন্তু কিছু দিনের জন্য বলতে পারো বেঁচে গিয়েছিল। তো যাই হোক, এইভাবে তো চলে না। তো রিসেন্ট কিন্তু 13 তারিখের মধ্যে, আগামী 13ই জানুয়ারির মধ্যে প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছে, মেরিট লিস্ট প্রকাশের। অর্থাৎ কীরকম মেরিট লিস্ট এটা, 2014-র যে টেটটা, যেটা 16তে রিক্রুট হয়েছিল, ঠিক আছে। তো তার যে প্রসিজার এবং সেখানে কি হয়েছিল, সেখানে প্রচুর পরিমাণে ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল, 23 লাখ 24 লাখ ছেলেমেয়ে, যাদের ওয়েমার বা স্ক্যান কপি কোনো কিছুই নেই বলে কিন্তু পর্ষদ জানিয়েছিল, ঠিক আছে। তো প্রথমত সেটা কিন্তু এইভাবে ওমিট করে দেওয়া যায় না, বা সেগুলো ডিলিট করে দেওয়া যায় না, বা ওএমআর বিক্রি করে দেওয়া যায় না, ঠিক আছে। তো এটা তো একটা অন্যায় বটেই। এবং তারপরেও 2016-তে রিক্রুট হয়েছিল কিছু, এবং তারপরেও 2000 সামথিং মতো 2018-তেই রিক্রুট হয়েছিল, যার কোনো রকম লিস্ট বা যাকে বলা হয় মেরিট লিস্ট, যে কে কার থেকে আগিয়ে গেল এবং কে সুযোগটা পাচ্ছে, তার কোনো লিস্ট কিন্তু পর্ষদ তার মানে প্রাইমারি যে ওয়েবসাইট সেখানে কিন্তু পাবলিশ করেনি, ঠিক আছে। মানে 14-র পরীক্ষার্থে 16-তে যে কটা নিয়োগ হয়েছে হয়েছে, 18-তেও কিছু নিয়োগ হয়েছে, এবং তারপরেও কিন্তু 21 পর্যন্ত, আমরা 22 নয় 21 পর্যন্ত আমরা এইভাবে নিয়োগ দেখেছি এই একটা পরীক্ষার উপর ভিত্তি করেই। তো প্রত্যেকের কিন্তু আপডেটটা এবার কমিশনকে জানাতে বলেছে, এবং এই যে পর্ষদের 13 তারিখের মধ্যে জানাতে হবে, কেননা 15 তারিখে আবার শুনানি রয়েছে এই বিষয়ে, ঠিক আছে। এবং দেখো এই বিষয়টা যেহেতু বিচারপতিরা স্ট্রং, সুতরাং তাদের চোখে ফাঁকি দেওয়াটা জেনারেল মানুষের চোখে হয়তো ফাঁকি দেওয়া যেতে পারে, ঠিক আছে। তো যাই হোক, মেন কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব বা কিছু ডিটেলস আবার একটু জেনে নেব, যদি মিসগাইড হওয়ার কিছু ব্যাপার নেই এখানে। তো এই যে 32,000 ক্যান্ডিডেট ছিল, নন ট্রেইনড ছিল যারা, ঠিক আছে, নন ট্রেইনড ছিল তাদের যে, তো সেটা জানো যে ট্রেনিংয়ের উপর একটা নাম্বার থাকে, সেখানে ট্রেনিংয়ের উপর একটা নাম্বার থাকে বেশ করে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ট্রেনিংয়ের উপরেও। নন ট্রেইন যারা ছিল 32,000 ক্যান্ডিডেট, তাদের কিন্তু গোটা প্যানেলটা পাবলিশ হয়েছে, আগেই পাবলিশ করেছে, ঠিক আছে। তো সেটার যে তথ্য বা যে ওয়েমার, সমস্ত তথ্যগুলো কিন্তু জানাতে হবে, মানে প্রত্যেকের স্কোর পার্টিকুলার পার্টিকুলার তাদের স্কোর, ওয়েমার ছাড়া তো স্কোরটা জানা যাবে না, যে সাদা খাতা দিয়েছে নাকি কোনো কিছু চেঞ্জ হয়েছে, নাকি 2-4টে করেছে বাকি নাম্বার বসিয়ে দেওয়া হয়েছে এসএলএসটির মতো। তো সেই সমস্ত তথ্য কিন্তু জানার জন্য বিচারপতি এই সিদ্ধান্ত নিয়েছেন যে গৌতম পালকে বলা হয়েছে, যেহেতু তিনি এখন পর্ষদ সভাপতি রয়েছে, তো তাকেই বলেছে যে 13 তারিখের মধ্যে কিন্তু গোটা মেরিট লিস্টটা বের করতে হবে, এবং
তাদের যে অথেন্টিকেশন অর্থাৎ ওয়েমারের সঙ্গে যে নাম্বারের মিল। এবার আর একটা মোদ্দা কথা হচ্ছে ওয়েমার যেহেতু বিক্রি হয়ে গিয়েছে তাহলে ওয়েমারটা কোথায় পাবে, তাই না? তো দেখো ওয়েমার যাই হবে হোক, এর যে ডিটেলস নেই পর্ষদের কাছে সেটা হতে পারে না। ডিটেলস নির্ঘাত থাকবে, আর যদি না থাকে তাহলে তাদের সেটা তাদের দায়িত্ব, কোর্টের নয় বা আমাদের পাবলিকের নয়। ঠিক আছে? তো এই যে 42,949-এর মধ্যে, ঠিক আছে, এই 32,000-এর কিন্তু গোটা প্যানেল, সমগ্র প্যানেল বাদ হয়ে যেতে পারে, যদিও এর মধ্যে কিছু তো অবশ্যই লিগ্যাল রয়েছে। ঠিক আছে? তো যাই হোক, গোটা প্যানেলটা যদি বাদ হয় সেটা পরের কথা। তারা নন ট্রেন্ড ছিল তখন, তাদের নাম্বারের অনেক ডিসপ্যারিটি রয়েছে, পার্থক্য রয়েছে, প্রভেদ রয়েছে। ঠিক আছে? অ্যাকচুয়ালের সঙ্গে ওয়েমারের হয়তো মিলবে না, তো সেই ওয়েমারের ভিত্তিতে পরীক্ষা হবে। এবং যারা ট্রেন্ড ছিল তার আগে তাদের কোনো প্রবলেম নেই, তাই না? যেহেতু 8,000 সামথিং মতো ট্রেন্ড ছিল মাত্র, তো ট্রেন্ডরা কেউই বাদ যায়নি। ট্রেন্ডদের সবার প্রত্যেকেরই চাকরি হয়েছে আশা করি, আমি যত দেখেছি অ্যাটলিস্ট তাদের তখন হয়ে গিয়েছে, যারা ধরে নাও 2014-র মধ্যে ট্রেন্ড হয়ে গিয়েছে। ঠিক আছে? তাদের যেহেতু ট্রেনিংয়ের নাম্বারটা সাবমিট হয়েছে, কিন্তু এই যে 32,000 দেখছো এদের কিন্তু ট্রেন্ড ছিল না, কেননা 2014-তে তোমাদেরকে খেয়াল করতে হবে 23 থেকে 24 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল। তার একটাই কারণ, সেখানে ট্রেনিং মাস্ট ছিল না। যেমন এসএলএসটি 16-তে ট্রেনিং মাস্ট করে দিয়েছিল, কিন্তু এক্ষেত্রে 14-র প্রাইমারি টেটের ক্ষেত্রে ট্রেনিং মাস্ট ছিল না। এবং এই যে কালীঘাটের কাকু, কেন আমি একসঙ্গে জড়িয়ে দিলাম বিষয়টা, তো এ কিন্তু খুব একটা সম্মানের সঙ্গে কথা বলার দরকার নেই। ঠিক আছে? তো এই মানুষটা, কাক কোকিল যেই হবে হোক, সে কিন্তু এই যে প্রাইমারির সঙ্গে কিন্তু একদম ডিরেক্টলি যুক্ত আছে, ইনডিরেক্টলি নয়। তার যে ভয়েস সমস্ত, যদি সমস্ত কিছুই তো মিলবে, স্বাভাবিক ব্যাপার, তাই না? এবং এই চিবিয়ে চিবিয়ে কথা বলার স্বভাবটা এই মানুষটার আছে, আমি দেখেছি। যাই হোক, তার সঙ্গে কিন্তু প্রাইমারির দুর্নীতির একদম একদম সরাসরি যোগ রয়েছে। সুতরাং এই যে আজকের সিদ্ধান্ত এবং হঠাৎ করে লাইভ স্ট্রিম অফ হয়ে যাওয়ার পরে আমাদের মানে সকলেরই আগ্রহ ছিল, যেহেতু নিউজ পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, লাইভ স্ট্রিম অফ হোক, বা তোমরা হয়তো বলতে পারো যে জনগণের সামনে কেন প্রচার করছে না। দেখো, ফলাফলটা আমাদের সামনে এলেই হলো, বা শাস্তিটা আমাদের সামনে এলেই হলো। কিছু বিচারপন্থা বা কিছু তো নির্জনে হতেই পারে, তাই না? তো সেটা আদালতের সিদ্ধান্ত, সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না আপাতত। এই যে লিস্ট দেখছো, সেটা কিন্তু বাদ যাওয়ার একটা আশঙ্কা রয়েছে, কিংবা এটা নিয়ে কিন্তু যে খুব বেশি দিন আর জল ঘোলা থাকবে তা থাকবে না। ঠিক আছে? আর একটা বিষয় আমি বলি, গ্রুপ ডির যে বা 11-12, 9-10-এর এসএলএসটির জন্য, ঠিক আছে, সেটারও কিন্তু তার বিরুদ্ধে যে তথ্য সেগুলো সবই সাবমিট হয়ে গিয়েছে। ঠিক আছে? অ্যান্ড যে নতুন করে কিছু যে লিস্ট বেরিয়েছে, এমন নয় যে 8,000 সামথিং, যে কটা আমি আগে আপডেট দিয়েছিলাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তাদের যে নতুন কোনো লিস্ট কমিশন বের করেছে এমন কিন্তু নয়, নতুন লিস্ট কিছু নেই। সেটা আগেকার লিস্ট তোমরা দেখতে পারো, আগের লিস্ট মানে 9-10-এর লিস্ট বের করবে বা টেলিগ্রাম গ্রুপে দেখবে আগে দেওয়া আছে। সেখানে গ্রুপ ডির পাবে 9-10-এর পাবে, 11-12-এরও পাবে 907-এর মতো সামথিং। ঠিক আছে? এবং সেখানে আমি বলে দিয়েছিলাম যে কিসে কী, মানে তথ্যটা আমি বলিনি, অ্যাকচুয়ালি বলা ছিল, আমি জাস্ট তোমাদের সামনে রিড আউট করেছি, পড়েছি আর কি। তো সেখানে কিন্তু কতজন মানে ওয়েমারের দুর্নীতিতে নাকি রেকমেন্ডেশন থ্রুতে পেয়েছে সেগুলো বলা ছিল। ঠিক আছে? তো এতটা আপডেট থাকলো, আশা করি যত তাড়াতাড়ি সম্ভব এটার এবার ইতি টানবে, কেননা এর গ্রেপ্তারিটা বা এর যে ভয়েস স্যাম্পেলটা নেওয়া হবে সেটা কিন্তু কম বিষয় নয়। ঠিক আছে? সমস্ত কিছু আমরা অবহেলা করতে পারি না। তো আশা করা যাক, যেটা আমি বরাবরই বলি, যে ঠিকভাবে এগোক এবং তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাক, তাই না? তো অনেকেরই ওয়েট করেছে, অনেক বছর ধরে ওয়েট করেছে, এখনও 14 টেটের কথা আমাদেরকে শুনতে হচ্ছে, 24 চলে এলো, এটাই দুঃখের বিষয়। তো যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ গাইস, স্টে গুড, স্টে হ্যাপি, হ্যাপি নিউ ইয়ার।